দ্য বেঙ্গল সেলার, চুড়ি বিক্রেতা, সরোজিনী নাইডু। আমরা প্রথমেই সরোজিনী নাইডু সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। সরোজিনী নাইডু ছিলেন ভারতের একজন বিখ্যাত কবি, স্বাধীনতা সংগ্রামী, সমাজ সংস্কারক ও রাজনীতিবিদ। তাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের বুলবুল বলা হতো, কারণ তার কণ্ঠস্বর অত্যন্ত মধুর ছিল এবং তার কবিতাগুলো ছিল সুরেলা ও হৃদয়স্পর্শী। সরোজিনী নাইডু 1879 সালের 13 ফেব্রুয়ারি হায়দ্রাবাদ শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম অঘোরনাথ চট্টোপাধ্যায়। তিনি ছিলেন একজন বিজ্ঞানী ও শিক্ষাবিদ। তার মা বরদা সুন্দরী দেবী ছিলেন কবি। সাহিত্য ও শিক্ষার পরিবেশে বড় হওয়ায় ছোটবেলা থেকেই সরোজিনীর মধ্যে সাহিত্য চর্চার আগ্রহ জন্মায়। তাহলে বাবার নাম থেকে আমরা বুঝতে পারছি তিনি জন্মসূত্রে আমাদের বাঙালি ছিলেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। মাত্র 12 বছর বয়সে তিনি ম্যাট্রিক পরীক্ষায় প্রথম হন। বুঝতে পারছি কিরকম মেধাবী ছিলেন। মাত্র 12 বছর বয়সে তিনি ম্যাট্রিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পরে উচ্চশিক্ষার জন্য তিনি ইংল্যান্ডে চলে যান এবং কিংস কলেজ লন্ডন ও ইউনিভার্সিটি অফ কেমব্রিজের গার্টন কলেজে পড়াশোনা করেন। সরোজিনী নাইডু ইংরেজি ভাষায় কবিতা লিখতেন। তার কবিতায় ভারতীয় প্রকৃতি, সংস্কৃতি, প্রেম, দেশপ্রেম ও মানবতার কথা উঠে এসছে। তার ভাষা ছিল সুরেলা ও চিত্রময়। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, দ্য বার্ড অফ টাইম, দ্য ব্রোকেন উইং। তার কবিতার জন্য তাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বা ভারতের বুলবুল পাখি বলা হয়। স্বাধীনতা আন্দোলনে তার বিশাল ভূমিকা ছিল। তিনি শুধু একজন কবি নন, একজন সাহসী স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু প্রমুখ প্রথম সারির নেতাদের সঙ্গে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন। তিনি দেশ জুড়ে বক্তৃতা দিয়ে মানুষকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করতেন। 1925 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হন। তিনি নারী শিক্ষা ও নারীর অধিকার রক্ষার জন্য গুরুত্বপূর্ণ কাজ করেন। সরোজিনী নাইডুর স্বামীর নাম ছিল গোবিন্দরাজুলু নাইডু। তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। ভিন্ন জাতের হওয়া সত্ত্বেও তাদের বিবাহ হয়েছিল, যা সেই সময়ে খুব সাহসী ও প্রগতিশীল পদক্ষেপ হিসেবে দেখা হতো। তাদের ছেলেদের মধ্যে অন্যতম ছিলেন জয়সূর্য নাইডু, রণধীর নাইডু। এছাড়াও তাদের কন্যাদের মধ্যে পদ্মজা নাইডু বিশেষভাবে বিখ্যাত ছিলেন। তিনি স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং পরে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন। ভারত স্বাধীন হওয়ার পর তিনি উত্তরপ্রদেশের প্রথম মহিলা রাজ্যপাল হন। এটি ছিল ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। 1949 সালের 2রা মার্চ তার মৃত্যু হয়, কিন্তু তার সাহিত্য, দেশপ্রেম ও সমাজসেবার আদর্শ আজও মানুষকে অনুপ্রাণিত করে। এরপর আমরা টেক্সটে চলে আসি। টেক্সটে অ্যাবাউট দ্য পয়েট পড়ে নিই। সরোজিনী নাইডু অ্যাবাউট দ্য পয়েট। The Nightingale of India, Sarojini Naidu, 1879-1949, was a poet, political activist and freedom fighter. ভারতের বুলবুল সরোজিনী নাইডু 1879 সালে জন্ম, 1949 সালে মৃত্যু। was a poet, political activist and freedom fighter. তিনি একাধারে ছিলেন একজন কবি, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট রাজনৈতিক কর্মী এবং ফ্রিডম ফাইটার স্বাধীনতা সংগ্রামী। তিনি একাধারে একজন কবি, রাজনৈতিক কর্মী এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন। She was a child prodigy who studied in England after being born in Hyderabad. তিনি ছিলেন এক অসাধারণ মেধাবী শিশু। হায়দ্রাবাদে জন্মগ্রহণ করার পর তিনি পড়াশোনার জন্য ইংল্যান্ডে চলে যান। প্রডিজি, বিস্ময়কর প্রতিভাবান শিশু। জিনিয়াস, ওয়ান্ডার চাইল্ড, প্রতিভাবান এই অর্থে আগেই আমরা আলোচনা করেছি। মাত্র 12 বছর বয়সে ম্যাট্রিক পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। তোমরা নিশ্চয়ই জানো যে প্রতি 10,000 বাচ্চায় ঈশ্বর সভ্যতার চাকাকে দ্রুত এগোনোর জন্য একজন প্রডিজি সৃষ্টি করেন, যেদিকে আমরা বলি ওয়ান্ডার চাইল্ড, বিস্ময়কর প্রতিভাবান শিশু। সরোজিনী নাইডু ছিলেন এরকম একজন ওয়ান্ডার চাইল্ড, প্রডিজি, বিস্ময়কর প্রতিভাবান। Her poems such as The Golden Threshold and The Bird of Time are full of Indian themes and vivid imagery. তার কবিতার বইগুলোর মধ্যে দ্য গোল্ডেন থ্রেশহোল্ড এবং দ্য বার্ড অফ টাইম বিশেষভাবে উল্লেখযোগ্য, এবং এই কবিতার বইগুলো ভারতীয় ভাবনা এবং
জীবন্ত চিত্রকল্পে ভরপুর আর ফুল অফ ইন্ডিয়ান থিমস অ্যান্ড ভিভিড ইমেজারি, জীবন্ত ভারতীয় ভাবনা এবং জীবন্ত চিত্রকল্পে ভরপুর। ভিভিড জীবন্ত, উজ্জ্বল, ব্রাইট, লাইভলি, স্পষ্ট, প্রাণবন্ত, ইমেজারি চিত্রকল্প, ইলাস্ট্রেশন, ডেপিকশন চিত্রায়ন, শব্দ দিয়ে যে চিত্র তৈরি করা হয়। She participated in the Quit India and civil disobedience movement, which were crucial to India's independence because she was inspired by Mahatma Gandhi. তিনি কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন এবং সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, যা ভারতের স্বাধীনতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ক্রুশিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট ভাইটাল গুরুত্বপূর্ণ, বিকজ শি ওয়াজ ইন্সপায়ার্ড বাই মহাত্মা গান্ধী, তিনি মহাত্মা গান্ধী দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। শি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু লিড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1925। 1925 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা নেত্রী নির্বাচিত হন। She became the first female governor of Uttar Pradesh following independence. স্বাধীনতার পরে তিনি উত্তরপ্রদেশের প্রথম মহিলা রাজ্যপাল হন। She was a strong supporter of nationalism and women's rights, who died in 1949, leaving behind a significant literary and political legacy. তিনি জাতীয়তাবাদ এবং নারী অধিকারের এক শক্তিশালী সমর্থক ছিলেন। 1949 সালে তার মৃত্যু হয়। তিনি সাহিত্য ও রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ উত্তরাধিকার রেখে গেছেন। লিগেসি উত্তরাধিকার, হেরিটেজ ইনহেরিটেন্স ঐতিহ্য, ন্যাশনালিজম জাতীয়তাবাদ, উইমেন্স রাইট মহিলাদের অধিকার। শি ওয়াজ এ স্ট্রং সাপোর্টার অফ ন্যাশনালিজম অ্যান্ড উইমেন্স রাইট, তিনি জাতীয়তাবাদ ও নারী অধিকারের এক শক্তিশালী সমর্থক ছিলেন। লিভিং বিহাইন্ড এ সিগনিফিক্যান্ট লিটারারি অ্যান্ড পলিটিক্যাল লিগেসি, তিনি সাহিত্য ও রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ উত্তরাধিকার রেখে গেছেন। এরপর আমরা চলে আসি অ্যাবাউট দ্য পোয়েম, কবিতা সম্পর্কে যে সংক্ষিপ্ত আলোচনা এখানে দেওয়া হয়েছে সেটা আমরা পড়ে নিই। Sarojini Naidu's poem Bengal Sailors was initially included in her poetry collection The Bird of Time, 1912. সরোজিনী নাইডুর বেঙ্গল সেলার কবিতাটি প্রথমে তার কাব্যগ্রন্থ দ্য বার্ড অফ টাইম 1912 সালে প্রকাশিত হয়েছিল। ইনিশিয়ালি প্রথমে, এট ফার্স্ট অরিজিনালি শুরুতে, দ্য পোয়েম ওয়াজ প্রবাবলি কম্পোজড ইন দ্য আর্লি 1900s, কবিতাটি সম্ভবত 1900 সালের শুরুর দিকে লেখা হয়েছিল। When Naidu was actively involved in the fight for freedom and Indian nationalism was at its height, যখন তিনি স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং ভারতীয় জাতীয়তাবাদ তুঙ্গে ছিল। ইন্ডিয়ান ন্যাশনালিজম ওয়াজ অ্যাট ইটস হাইট, ভারতীয় জাতীয়তাবাদ তুঙ্গে ছিল। কম্পোজ, তার থেকে কম্পোজ রচনা করা, কম্পোজড রচিত, রিটিন ক্রিয়েটেড লিখিত, অ্যাট ইটস হাইট তুঙ্গে। The poem honors the customary profession of Bengal vendors representing Indian culture, womanhood and the various phases of women's life. এই কবিতায় চুড়ি বিক্রেতাদের ঐতিহ্যবাহী পেশাকে সম্মান জানানো হয়েছে। কবিতাটি ভারতীয় সংস্কৃতি, নারীত্ব এবং নারীর জীবনের বিভিন্ন পর্যায়কে তুলে ধরে। অনার্স, দেখো অনার কিভাবে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। অনার্স সম্মান জানায়, রেসপেক্টস প্রেজেস মর্যাদা দেয়, কাস্টমারি প্রচলিত, ট্রেডিশনাল ইউজুয়াল ঐতিহ্যবাহী, প্রফেশন পেশা, বেঙ্গল ভেন্ডার্স চুড়ি বিক্রেতা, ইন্ডিয়ান কালচার ভারতীয় সংস্কৃতি, ওমেনহুড নারীত্ব, ভেরিয়াস ফেজেস অফ ওমেন্স লাইফ নারীর জীবনের বিভিন্ন পর্যায়। রিপ্রেজেন্ট এখানে তুলে ধরা এই অর্থে ব্যবহার করা হয়েছে। রিপ্রেজেন্ট কথার অর্থ হচ্ছে, অ্যাকচুয়াল অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা, কিন্তু এখানে তুলে ধরা এই অর্থে ব্যবহার করা হয়েছে। I repeat, the poem honors the customary profession of Bengal vendors. এই কবিতায় চুড়ি বিক্রেতাদের ঐতিহ্যবাহী পেশাকে সম্মান জানানো হয়েছে। রিপ্রেজেন্টিং ইন্ডিয়ান কালচার, ওমেনহুড অ্যান্ড দ্য ভেরিয়াস পেজেস অফ ওমেন্স লাইফ, কবিতাটি ভারতীয় সংস্কৃতি, নারীত্ব এবং নারীর জীবনের বিভিন্ন পর্যায়কে তুলে ধরে। It talks about the bangles worn by older women, brides and the young maidens. Each color stands for a different emotion or experience. এখানে বৃদ্ধা মহিলা, নববধূ এবং তরুণীদের
পরা চুড়ির কথা বলা হয়েছে। ব্রাইট নববধূ, ইয়াং মেডেন্স তরুণী। ইচ কালার স্ট্যান্ডস ফর এ ডিফারেন্ট ইমোশন অর এক্সপিরিয়েন্স। প্রত্যেকটি রং এক একটি অনুভূতি বা অভিজ্ঞতার প্রতীক। The poem captures India's vibrant traditions and the value of hard work through vivid imagery and poetic language. Vivid, জীবন্ত, উজ্জ্বল, ব্রাইট, লাইভলি, স্পষ্ট, প্রাণবন্ত। ইমেজারি, চিত্রকল্প, ইলাস্ট্রেশন, চিত্রায়ন। কবিতাটি জীবন্ত চিত্রকল্প ও কাব্যিক ভাষার মাধ্যমে ভারতের উজ্জ্বল ঐতিহ্য এবং কঠোর পরিশ্রমের মূল্য তুলে ধরেছে। ভাইব্র্যান্ট, প্রাণবন্ত, লাইভলি, এনার্জেটিক, উজ্জ্বল। ভাইব্র্যান্ট ট্রেডিশন, ট্রেডিশন ঐতিহ্য, উজ্জ্বল ঐতিহ্য। ভ্যালু অফ হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রমের মূল্য। পোয়েটিক ল্যাঙ্গুয়েজ, কাব্যিক ভাষা। নাইডুস ন্যাশনালিস্ট ভিউজ are also supported by the poem, which subtly challenges British colonial economic domination by praising India's native craftsmanship. Native, দেশীয়, provincial, local, craftsmanship, কারুশিল্প দক্ষতা, artistry, skill, হস্তশিল্প, colonial, ঔপনিবেশিক, imperial, domination, আধিপত্য, dominate থেকে আসছে domination, control, rule, কর্তৃত্ব। তাহলে অর্থ দেখে যাও। নাইডুস ন্যাশনালিস্ট ভিউজ আর অলসো সাপোর্টেড বাই দ্য পোয়েম। এই কবিতায় সরোজিনী নাইডু জাতীয়তাবাদী চিন্তাভাবনা প্রকাশ পেয়েছে। হুইচ সার্টেনলি চ্যালেঞ্জেস ব্রিটিশ কলোনিয়াল ইকোনমিক ডমিনেশন বাই প্রেজিং ইন্ডিয়াস নেটিভ ক্রাফটসম্যানশিপ। ভারতীয় হস্তশিল্পের প্রশংসার মাধ্যমে তিনি সূক্ষ্মভাবে ব্রিটিশ ঔপনিবেশিক অর্থনৈতিক আধিপত্যের বিরোধিতা করেছেন। সার্টেল থেকে আসছে সার্টলি, সূক্ষ্মভাবে। চ্যালেঞ্জেস, এখানে বিরোধিতা করেছেন এই অর্থে, হুইচ সার্টেনলি চ্যালেঞ্জেস, সূক্ষ্মভাবে বিরোধিতা করেছেন ব্রিটিশ কলোনিয়াল ইকোনমিক ডমিনেশন, ব্রিটিশ ঔপনিবেশিক অর্থনৈতিক আধিপত্যের, বাই প্রেজিং ইন্ডিয়াস নেটিভ ক্রাফটসম্যানশিপ, ভারতীয় হস্তশিল্পের প্রশংসার মাধ্যমে। ইট ইজ স্টিল এ নোটওয়ার্দি পিস অফ ওয়ার্ক, নোটওয়ার্দি, উল্লেখযোগ্য, রিমার্কেবল, নোটেবল, স্মরণীয়। কবিতাটি আজও একটি উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হিসেবে বিবেচিত। এরপর আমরা চলে আসি কবিতায়। আমরা দুটো করে লাইন পড়ব এবং তার বাংলা অর্থ ব্যাখ্যা করব। বেঙ্গল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। বেঙ্গল, চুড়ি, অ্যান অর্নামেন্ট ফর দ্য আর্ম। সেল থেকে আসছে সেলার, বিক্রেতা, এ পার্সন হু সেলস গুডস। বিয়ার, বহন করা, ক্যারি। শাইনিং লোডস, চকচকে বোঝা, শাইনিং, গ্লোয়িং, লোড, বোঝা, বার্ডেন। টেম্পল, মন্দির, এ বিল্ডিং অর প্লেস ডেডিকেটেড টু গড। ফেয়ার, মেলা, এ পিরিয়ডিক্যাল মার্কেট। বেঙ্গল সেলার্স আর উই, আমরা হলাম চুড়ি বিক্রেতা, হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, যারা বহন করি, হু বিয়ার, যারা বহন করি, আওয়ার শাইনিং লোডস, আমাদের ঝকঝকে পসরা, ঝকঝকে পসরা, টু দ্য টেম্পল ফেয়ার, মন্দিরের মেলায়। আমরা হলাম চুড়ি বিক্রেতা, যারা মন্দিরের মেলায় আমাদের ঝকঝকে পসরা বহন করি। চুড়ি বিক্রেতাগণ পায়ে হেঁটে অনেক রকম চুড়ির পসরা বয়ে নিয়ে যায়, কিন্তু তারা অর্থ উপার্জনের জন্য সেগুলো বিক্রি করে খুশি। হু উইল বাই দিজ ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। ডেলিকেট, কোমল, টেন্ডার। ডেলিকেট, নরম, সূক্ষ্ম, সফট, ফ্রেজাইল, কিন্তু এখানে কোমল, টেন্ডার এই অর্থে ব্যবহার করা হয়েছে। রেনবো টিন্টেড, রামধনু রঙা, সার্কেলস অফ লাইট, আলোর বৃত্তগুলো। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট, কে কিনবে এই কোমল, উজ্জ্বল, রামধনু রঙা আলোর বৃত্তগুলো। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। চুড়িগুলোকে দেখো বলা হচ্ছে ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, কে কিনবে এই কোমল, উজ্জ্বল, রামধনু রঙা আলোর বৃত্তগুলো। তাহলে প্রশ্ন আসতে পারে, রেনবো টিন্টেড, ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট রেফার্স টু ব্যাঙ্গেলস। কোমল, উজ্জ্বল, রামধনু রঙা আলোর বৃত্তগুলো বলতে কি বোঝানো হয়েছে? ব্যাঙ্গেলস। কে কিনবে এই কোমল, উজ্জ্বল, রামধনু রঙা আলোর বৃত্তগুলো?
লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লাইফস ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। লাস্টার থেকে আসছে লাস্ট্রাস। লাস্টার LUSTRE, LUSTRE লাস্টার কথার অর্থ হচ্ছে দীপ্তি, দ্যুতি। নাউন ফর্ম, তার অ্যাডজেক্টিভ ফর্ম লাস্ট্রাস, উজ্জ্বল, শাইনিং। লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইফস, উজ্জ্বল জীবনের দীপ্তিময় প্রতীক। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, সুখী কন্যা ও সুখী স্ত্রীদের জন্য। চকচকে চুড়িগুলো চুড়ি পরিহিতার জীবনের সুখ এনে দেয়, তাদের জীবন আনন্দ ও খুশিতে ভরে যায়। টোকেন চিহ্ন, সাইন। লাস্ট্রাস টোকেন উজ্জ্বল চিহ্ন, দীপ্তিময় প্রতীক। লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইফস, রেডিয়েন্ট উন্নতিশীল, প্রসপারাস উজ্জ্বল, উজ্জ্বল জীবনের দীপ্তিময় প্রতীক এই চুড়িগুলো, অর্থাৎ জীবনের আনন্দের আলোকোজ্জ্বল চিহ্ন। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, সুখী কন্যা সুখী স্ত্রীদের জন্য, সুখী কন্যা সুখী বধূর সুন্দর জীবনের জন্য, উজ্জ্বল জীবনের দীপ্তিময় প্রতীক এই চুড়িগুলো। Some are meet for a maiden's wrist, silver and blue as the mountain mist. মিট এখানে উপযুক্ত, প্রপার, সুটেবল এই অর্থে। মেইডেন অবিবাহিতা তরুণী, আনম্যারিড ইয়ং গার্ল। মাউন্টেন মিস্ট পাহাড়ের কুয়াশা। সামার মিট ফর এ মেডেন্স রিস্ট, কিছু চুড়ি তরুণী কুমারীর হাতের জন্য উপযুক্ত। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, পাহাড়ের কুয়াশার মতো রূপালি ও নীল। অর্থাৎ রূপালি এবং নীল রঙের চুড়িগুলো একজন অবিবাহিতা তরুণীর জন্য মানানসই। পাহাড়ের উপরের কুয়াশার রং এবং স্বচ্ছতার সঙ্গে এই চুড়িগুলোর সাদৃশ্য রয়েছে। এটি একটি সিমিলির উদাহরণ। তাহলে প্রশ্ন আসতে পারে, কুমারীর হাতের জন্য কেমন চুড়ি উপযুক্ত? কি উত্তর হবে? সিলভার অ্যান্ড ব্লু কালার ব্যাঙ্গেলস ম্যাচ ফর অ্যান আনম্যারিড গার্ল। অবিবাহিতা কুমারী তরুণীর জন্য রূপালি ও নীল রঙের চুড়িগুলি মানানসই। Some are flasked like the birds that dream on the tranquil brow of a woodland stream. Flasked লালাভ, রক্তিমাভ হয়ে ওঠা, বিকাম রেড। বার্ডস কুড়িগুলো, শুটস অফ এ প্ল্যান্ট। ট্রাঙ্কুয়েল শান্ত, কাম অ্যান্ড কোয়াইট। ব্রাউ নদী, হ্রদ, পুকুর প্রভৃতির তীর। ব্যাঙ্ক অফ এ রিভার, লেক, পন্ড এটসেট্রা। উডল্যান্ড বন, ফরেস্ট। তাহলে দেখে যাও বঙ্গানুবাদ। সাম আর ফ্লাস্ক লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, কিছু 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 চুড়ি স্বপ্নময় কুড়ির মতো রক্তিম, রক্তিমাভা, রক্তিমাভ। কিছু কিছু চুড়ি স্বপ্নময় কুড়ির মতো লালাভ, রক্তিমাভ। অন দ্য ট্রাঙ্কুয়েল ব্রাউ অফ এ উডল্যান্ড স্ট্রিম, যা শান্ত বনভূমির ঝর্ণার তীরে ফুটে থাকে, সেই রকম স্বপ্নময় কুড়ির মতো, রক্তিমাভ, লালাভ। Some are aglow with the bloom that cleaves to the limpid glory of a newborn leaves. Aglow উজ্জ্বল, শাইনিং। ব্লুম পূর্ণ বিকশিত, প্রস্ফুটিত, ব্লোজম। ক্লিপস দৃঢ়ভাবে আটকে থাকা, স্টিক টু। লিম্পিড পরিষ্কার, ক্লিয়ার। গ্লোরি যশ। লিম্পিড গ্লোরি অফ এ নিউবর্ন লিভস, নবজাত পাতা স্বচ্ছ সৌন্দর্য। Some are aglow with the bloom that cleaves to the limpid glory of a newborn leaves. কিছু কিছু চুড়ি উজ্জ্বল সেই ফুলের মতো যা জেগে ওঠে নবজাত পাতার স্বচ্ছ সৌন্দর্যের মাঝে। আই রিপিট, অ্যাগ্লো কথার অর্থ হচ্ছে উজ্জ্বল, শাইনিং। Some are aglow, কিছু চুড়ি উজ্জ্বল, উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ এ নিউবর্ন লিভস, সেই ফুলের মতো যা জেগে ওঠে নবজাত পাতার স্বচ্ছ সৌন্দর্যের মাঝে। ব্লুম এখানে সেই ফুল, ফুল পূর্ণ বিকশিত, প্রস্ফুটিত ফুল অর্থে ব্যবহার করা হয়েছে। দ্যাট ক্লিপস, ক্লিপ কথার অর্থ হচ্ছে দৃঢ়ভাবে আটকে থাকা, স্টিক টু। লিম্পিড গ্লোরি স্বচ্ছ সৌন্দর্য, লিম্পিড পরিষ্কার, স্বচ্ছ, ক্লিয়ার। গ্লোরি এখানে বিউটি সৌন্দর্য অর্থে ব্যবহার করা হয়েছে। অফ নিউবর্ন লিভস নবজাত পাতা, নবজাত পাতা স্বচ্ছ সৌন্দর্যের মাঝে। অর্থাৎ কিছু চুড়ি এতটাই উজ্জ্বল সেই ফুলের মতো যা জেগে ওঠে নবজাত পাতা স্বচ্ছ সৌন্দর্যের মাঝে। Summer like fields of sunlit corn meet for a bride on her bridal morn.
সানলিট কর্ন, সূর্যালোকিত ভুট্টার ক্ষেত। কিছু চুড়ি রোদ ঝলমলে বা সূর্যালোকিত ভুট্টা ক্ষেতের মতো। মিট ফর এ ব্রাইড অন আর ব্রাইডাল মর্ন, যা নববধূর বিয়ের সকালের জন্য মানানসই। অর্থাৎ কিছু চুড়ি বিক্রেতা হলুদ রঙের চুড়ি বিক্রি করেন। এই চুড়িগুলো এই চুড়িগুলোর সঙ্গে ভুট্টার ক্ষেতের সাদৃশ্য রয়েছে, যা একটি কনের বিয়ের সকালের পরার জন্য উপযুক্ত। Some, like the flame of her marriage fire, or reach with the hue of her heart's desire. কিছু চুড়ি আবার তার বিয়ের আগুনের শিখার মতো। ফ্লেম, অগ্নিশিখা, দ্য গ্লিম অর ব্লেজ অফ এ ফায়ার। ম্যারেজ ফায়ার, এখানে আগুন রঙা চুড়িগুলো বিয়ের আগুনের প্রজ্বলিত হোম শিখার সঙ্গে সাদৃশ্যময়। এই উক্তিটি একটা কনের বিয়ের আবেগকে প্রকাশ করেছে। or reach with the hue of her heart's desire. Hue, রং, কালার, desire, আকুল আকাঙ্ক্ষা, বাসনা, an earnest longing, a wish, অথবা তার হৃদয়ের আকাঙ্ক্ষার রঙে সমৃদ্ধ। or reach with the hue of her heart's desire, অথবা তার হৃদয়ের আকাঙ্ক্ষার রঙে সমৃদ্ধ। টিঙ্কলিং, লুমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার। টিঙ্কলিং, টুংটাং আওয়াজ, ক্রিয়েটিং এ রিঙ্গিং সাউন্ড। লুমিনাস, দীপ্তিময়, দীপ্তিমান, গ্লোয়িং। টেন্ডার, কোমল, ডেলিকেট। অ্যান্ড ক্লিয়ার, স্বচ্ছ। টুংটাং, শব্দময়, দীপ্তিময়, কোমল ও স্বচ্ছ। কিছু চুড়ি টুংটাং শব্দ করে, বেশ দীপ্তিময়, কোমল ও স্বচ্ছ। লাইক আর ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, তার বিয়ের হাসি আর অশ্রুর মতো। Some are purple and gold-flecked grey. পার্পল, বেগুনি লাল, রক্তবর্ণ, ক্রিমসন। গোল্ড-ফ্লেকড গ্রে, সোনালি ছোপ ধরা ধূসর। কিছু চুড়ি বেগুনি আর সোনালি ছোপ ধরা ধূসর। ফর সি হু হ্যাজ জার্নি থ্রু লাইফ মিডওয়ে। দেখো জার্নিকে কীভাবে ভার্ব ফর্ম করা হয়েছে। জার্নিড, অতিক্রম করেছেন। মিডওয়ে, মধ্যবর্তী, মিডল। ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, সেই নারীর জন্য যিনি জীবনের মধ্যপথ অতিক্রম করেছেন। চুড়ি বিক্রেতাগণ যে সোনালি এবং ধূসর বর্ণের চুড়ি বিক্রি করে, সেগুলি স্ত্রীলোকদের জন্য মানানসই। সেই সমস্ত স্ত্রীলোক যারা জীবনের মধ্যপথ অতিক্রম করেছেন, অর্থাৎ এই চুড়িগুলি মাতৃত্বকে চিহ্নিত করে। Whose hands have cherished, whose love has blessed, and cradled fair sons on her faithful breast. Whose hands have cherished, চেরিশ অর্থাৎ অর্থ হলো স্নেহ করা, লালন করা। নারিশ, লাভ, এখানে স্নেহ দিয়েছে এই অর্থে। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, যার হাত স্নেহ দিয়েছেন। হুজ লাভ হ্যাজ ব্লেসড, হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, যার হাত স্নেহ দিয়েছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, ব্লেসড আশীর্বাদ প্রাপ্ত, ব্লেসড এই অর্থে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার ভালোবাসা আশীর্বাদ করেছে। অ্যান্ড ক্রেডেলড ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট, যে তার সুন্দর সন্তানদের বুকে আগলে রেখেছে। ক্রেডেলড, কোমল বাহুতে, কোমলভাবে বাহুতে জড়িয়ে ধরা। হেল্ড সামওয়ান জেন্টলি ইন আর্মস। রিপিট, অ্যান্ড ক্রেডেলড ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট, যে তার সুন্দর সন্তানদের বুকে আগলে রেখেছে। মায়েদের হাতগুলি তাদের প্রিয় সন্তানদের ভালোবাসার সঙ্গে স্নেহ এবং পরিচর্যা করে। অ্যান্ড সার্ভস আর হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড। সার্ভ, এখানে পরিচর্যা করা, টু অ্যাটেন্ড। হাউস হোল্ড, গৃহস্থালী সংক্রান্ত দায়িত্ব। ডোমেস্টিক রেসপন্সিবিলিটিস। প্রাইড, গর্ব, সেলফ এস্টিম। অ্যান্ড সার্ভস আর হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, এবং গর্বের সঙ্গে সংসারের দায়িত্ব পালন করে। অ্যান্ড ওয়ার্শিপস দ্য গডস অ্যাট আর হাজব্যান্ড সাইড, এবং স্বামীর পাশে দাঁড়িয়ে দেবতাদের পুজো করে। এই সমস্ত নারীদের জন্য বেগুনি এবং সোনালি ছোপ ধরা ধূসর চুড়িগুলি উপযুক্ত। একটু টাপ তোমরা একাধিকবার শুনে নাও। সমস্ত ওয়ার্ডগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা ভালোভাবে ভিডিওটা দেখে নাও এবং শুনে নাও। এরপর আমরা এমসিকিউগুলো আলোচনা করব। এরপর আমরা চলে আসি প্রশ্নোত্তর পর্বে। হোয়াট ডু দ্য বেঙ্গলস সিম্বলাইজ ইন দ্য পোয়েম? ফার্স্ট এমসিকিউ, হোয়াট ডু দ্য বেঙ্গলস সিম্বলাইজ ইন দ্য পোয়েম?
কবিতাতে চুড়ি কিসের প্রতীক? এ ওয়েলথ অ্যান্ড প্রসপারিটি, সম্পদ এবং সমৃদ্ধি। বি ডিফারেন্ট স্টেজেস অফ এ ওমেন্স লাইফ, এক ভদ্রমহিলার জীবনে বা মেয়েদের জীবনের বিভিন্ন ধাপ। সি দ্য ইকোনমিক স্ট্রাগলস অফ বেঙ্গল সেলার্স, চুড়ি বিক্রেতাদের অর্থনৈতিক লড়াই। ডি দ্য বিউটি অফ ট্র্যাডিশনাল জুয়েলারি, চিরাচরিত জুয়েলারি বা গয়নাগাটির সৌন্দর্য। কোনটা হবে? উত্তর হবে বি ডিফারেন্ট স্টেজেস অফ এ ওমেন্স লাইফ। তার কারণ চুড়ির বিভিন্ন কালার ব্যবহার করে একটি মেয়ের জীবনের যাত্রাপথের বিভিন্ন পর্যায়ে, তার কুমারিত্ব, তার নববধূ এবং যখন তিনি মধ্য বয়সে পৌঁছাচ্ছেন সেই স্টেজগুলোকে তুলে ধরা হয়েছে। তাই বেঙ্গল সিম্বলাইজ ডিফারেন্ট স্টেজেস অফ এ ওমেন্স লাইফ। নাম্বার 2, অ্যাসেশন বিবৃতি। দ্য পোয়েট সাজেস্ট দ্যাট অল উইমেন মাস্ট উইয়ার ব্যাঙ্গেলস টু কনফর্ম টু ট্র্যাডিশন। কবি প্রস্তাব দিয়েছেন যে চিরাচরিত প্রথা মেনে সমস্ত মহিলাদের চুড়ি পরতে হবে। কারণ রিজন আর দ্য পোয়েম সেলিব্রেটস ব্যাঙ্গেলস এজ সিম্বলস অফ ফেমিনিটি বাট ইট ডাজ নট ইম্পোজ দেম এজ এ সোসাইটাল অব্লিগেশন। কবিতায় নারীত্বের প্রতীক হিসেবে চুড়ির জয়গান গাওয়া হয়েছে, কিন্তু সামাজিক বাধ্যবাধকতা মেনে এটা কারোর উপর চাপিয়ে দেওয়া হয়নি যে চুড়ি পরতেই হবে। বিবৃতি আর কারণ যখন পড়লাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে অ্যাসেশন বিবৃতিটি কিন্তু ভুল। কবি এখানে চুড়ি পরতেই হবে এই কথাটা কোথাও বলেননি। চুড়িকে তিনি নারীত্বের প্রতীক হিসেবে তুলে ধরেছেন, কিন্তু সোসাইটাল অব্লিগেশন হিসেবে এটা তিনি কারোর উপর চাপিয়ে দেননি, অর্থাৎ আর হচ্ছে সঠিক। তাহলে এরপর অপশানগুলো দেখো। বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এতে বলা হচ্ছে এ এবং আর দুটি সত্য, তার মানে এটি হবে না। বি বোথ এ অ্যান্ড আর ট্রু, এ এবং আর দুটি সত্য, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। এটিও হবে না, তার কারণ আমরা প্রথমে দেখে নিয়েছি এ সঠিক নয়। সি এ ইজ ট্রু, এ সত্য বাট আর ইজ ফলস, কিন্তু আর মিথ্যা। এটিও হবে না, কারণ এটি ঠিক উল্টোটা। ডি এ ইজ ফলস, এ হচ্ছে মিথ্যা বাট আর ইজ ট্রু, কিন্তু আর হচ্ছে সত্য। ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। Number 3, case study. Some are flasked like the birds that dream on the tranquil brow of a woodland stream. Some are flasked like the birds that dream. কিছু স্বপ্নময় কুড়ির মতো লালাভ রক্তিমাভ on the tranquil brow of a woodland stream, যা শান্ত বনভূমির ঝর্ণার তীরে ফুটে থাকে। শান্ত বনভূমির ঝর্ণার তীরে ফুটে থাকা কুড়ির মতো কিছু স্বপ্নময় লালাভ, এই লাইনটি অর্থ বার্ড কথাটার অর্থ হচ্ছে কুড়ি। এখানে সম্পূর্ণ প্রস্ফুটিত না হওয়া অবিবাহিতা তরুণীদের নির্দেশ করছে। প্রশ্ন দেখো, বেসড অন দ্য কেস স্টাডি হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস সিগনিফাই দ্য ইমেজারি অফ বার্ডস দ্যাট ড্রিম অন দ্য ট্রাঙ্কুইল ব্রাউ অফ এ উডল্যান্ড স্ট্রিম। যে চিত্রকল্প বার্ডস দ্যাট ড্রিম অন দ্য ট্রাঙ্কুইল ব্রাউ অফ এ উডল্যান্ড স্ট্রিম, এই চিত্রকল্পটি নিচের কোন স্টেটমেন্টে সিগনিফাইড হয়েছে, অর্থাৎ ফুটে উঠেছে? দ্য রেস্টলেস এনার্জি অফ ইউথ, তারুণ্যের বাঁধ ভাঙা উদ্যম, তারুণ্যের বাঁধ ভাঙা উৎসাহ। দ্য ইনোসেন্স অ্যান্ড অ্যাসপিরেশনস অফ এ ইয়াং গার্ল, ইনোসেন্স এখানে অপাববিদ্ধতা, অ্যান্ড অ্যাসপিরেশনস আকাঙ্ক্ষা, এক তরুণীর অপাববিদ্ধতা এবং আকাঙ্ক্ষা। দ্য কেয়ারফ্রি লাইফ অফ এ ম্যারিড ওম্যান, এক বিবাহিতা মহিলার দুশ্চিন্তাবিহীন জীবন। দ্য সোরো অফ ওল্ড এজ, বার্ধক্যের দুঃখ। কোনটা হবে? বি দ্য ইনোসেন্স অ্যান্ড অ্যাসপিরেশনস অফ এ ইয়াং গার্ল। আগে বলেছি বার্ডস মিন ফ্লাওয়ার্স হুইচ আর স্টিল ব্লুমিং, যে ফুলগুলো এখন ফুটছে। দে হ্যাভ নট ফুলি ব্লুমড, রেফারিং আনম্যারিড গার্লস। বার্ড অর্থাৎ কুড়ি, না ফোটা ফুল, এখানে অবিবাহিতা তরুণীদের নির্দেশ করছে। এবং ড্রিম অ্যান্ড ট্রাঙ্কুয়েল, স্বপ্ন এবং প্রশান্তি। ইনোসেন্স এবং পিউরিটি এটার সাথে জড়িত। ইনোসেন্স এখানে অপাববিদ্ধতা, এসপিরেশনস আকাঙ্ক্ষা, তাই বি হচ্ছে কারেক্ট অ্যান্সার।
অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইভেন্টস ইন দ্য অর্ডার দে ওকার ইন দ্য পোয়েম। নিচের ইভেন্টগুলো নিচের ঘটনাগুলোকে সঠিক ক্রমে সাজাতে হবে। নাম্বার 1, ব্যাঙ্গেলস সুটেবল ফর ইয়াং মেডেন্স আর ডেসক্রাইবড। অবিবাহিতা তরুণীদের জন্য উপযুক্ত চুড়ি বর্ণনা করা হয়েছে। দ্য ব্যাঙ্গেল সেলার্স ব্রিং দেয়ার ব্যাঙ্গেলস টু দ্য টেম্পল ফেয়ার। চুড়ি বিক্রেতাকারীরা তাদের চুড়িগুলো মন্দিরের মেলায় নিয়ে আসে। ব্যাঙ্গেলস ফর ব্রাইডস সিম্বলাইজিং জয় অ্যান্ড লাভ আর মেনশনড। নববধূদের জন্য চুড়ি যা আনন্দ এবং ভালোবাসার প্রতীক, তাদের কথা বলা হয়েছে। নাম্বার 4, ব্যাঙ্গেলস ফর ম্যাচিওর উইমেন রিপ্রেজেন্টিং উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স আর ডেসক্রাইবড। ম্যাচিওর উইমেন প্রাপ্তবয়স্ক মহিলা প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য চুড়ি যা জ্ঞান এবং অভিজ্ঞতাকে তুলে ধরে, তাদের কথা বলা হয়েছে। তাহলে প্রথমে কীভাবে চুড়ি বিক্রেতা টেম্পল ফেয়ারে মন্দিরের মেলাতে চুড়ি নিয়ে এলো। তাহলে 2 প্রথমে আসবে, তার অর্থ এ অথবা সি, এদের যে কোনো একটা হবে কারেক্ট অ্যান্সার, বি এবং ডি হবে না। তাহলে 2 এর পরেই হবে, দেখো দ্বিতীয় স্তবকে বলা আছে সামার মিট ফর এ মেডেন্স রিস্ট। সামার মিট ফর এ মেডেন্স রিস্ট, কিছু চুড়ি তরুণী কুমারীর হাতের উপযুক্ত, তার অর্থ 2 এর পরে হবে 1। তাহলে কোনটা হবে? এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 2, 1, 3, 4। MCQ 5, ম্যাচ দ্য টাইপস অফ ব্যাঙ্গেলস কলাম এ উইথ দেয়ার সিম্বলিক মিনিং কলাম বি। কলামে টাইপস অফ ব্যাঙ্গেলস, কত ধরনের চুড়ি। চুড়ির ধরন সিলভার অ্যান্ড ব্লু ব্যাঙ্গেলস, রূপালি ও নীল রঙের চুড়ি। নাম্বার 2, সানলিট কর্ন কালার্ড ব্যাঙ্গেলস, রোদে ভেজা ভুট্টা রঙের চুড়ি। নাম্বার 3, ফ্লেম কালার্ড ব্যাঙ্গেলস, আগুনের শিখা রঙের চুড়ি। নাম্বার 4, পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে ব্যাঙ্গেলস, বেগুনি এবং সোনালি ছোপযুক্ত ধূসর চুড়ি। কলাম বি, সিম্বলিজম, প্রতীকী অর্থ কী। এ, রিপ্রেজেন্ট এ ব্রাইডস প্যাশন অ্যান্ড ডিজায়ার, কনের আবেগ এবং আকাঙ্ক্ষার প্রতীক, বাসনার প্রতীক। বি, সিম্বলাইজ ইউথফুল ড্রিমস অ্যান্ড অ্যাসপিরেশনস, তারুণ্যের স্বপ্ন এবং আকাঙ্ক্ষার প্রতীক, এসপিরেশন, আকাঙ্ক্ষা। সি, সিগনিফাই এ ওমেন্স ম্যাচুরিটি অ্যান্ড ডিভোশন, একজন নারীর পরিপক্কতা এবং ডিভোশন, নিষ্ঠা নির্দেশ করে। ডি, রিপ্রেজেন্ট পিউরিটি অ্যান্ড সেরেনিটি অফ ম্যাডেনহুড, পিউরিটি পবিত্রতা, সেরেনিটি প্রশান্তি, কুমারিত্বের পবিত্রতা এবং প্রশান্তি প্রকাশ করে। তাহলে দেখো কোনটার সাথে কোনটা ম্যাচ খাবে। সিলভার অ্যান্ড ব্লু ব্যাঙ্গেলস, রূপালি এবং নীল রঙের চুড়ি। দ্বিতীয় স্তবকের প্রথম লাইনে দেখো সামার মিট ফর এ মেডেন্স রিস্ট সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। তাহলে সিলভার এবং ব্লু ব্যাঙ্গেলস কাদের জন্য? মেডেন্স রিস্ট, কুমারীদের জন্য। তাহলে এটা ম্যাচ খাবে একের সাথে ডি, রিপ্রেজেন্ট পিউরিটি অ্যান্ড সেরেনিটি অফ মেডেনহুড। নাম্বার 2, সানলিট কর্ন কালার ব্যাঙ্গেলস, কার সাথে ম্যাচ খাবে? তৃতীয় স্তবকে দেখো সামার লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। আর তার পরের লাইনে বলেছে সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, কিছু আবার তার বিয়ের আগুনের শিখার মতো। অর্থাৎ ফ্লেম কালার ব্যাঙ্গেলস 3-এ যেটা আছে এটা ম্যাচ খাবে এ, রিপ্রেজেন্ট এ ব্রাইডস প্যাশন অ্যান্ড ডিজায়ার। আর 2, সানলিট কর্ন কালার ব্যাঙ্গেলস, এটা ম্যাচ খাবে বি, সিম্বলাইজ ইউথফুল ড্রিমস অ্যান্ড অ্যাসপিরেশনস। আর দেখো পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে ব্যাঙ্গেলস। চতুর্থ স্তবকে দেখো সামার পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে। অর্থাৎ 4-এরটা ম্যাচ খাচ্ছে সি, সিগনিফাই এ ওমেন্স ম্যাচুরিটি অ্যান্ড ডিভোশন। তাহলে 1-এর সাথে ডি অর্থাৎ এ অথবা সি হবে কারেক্ট অ্যান্সার, বিডি হবে না। 2-এর সাথে হবে বি, 3-এর সাথে এ, 4-এর সাথে সি, অর্থাৎ এ অপশানটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 1D, 2B, 3A, 4C। আশা করি বোঝা গেছে। চ্যাপ্টারটি কেমন লাগলো কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানিও। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ অল।